এভাবে কোনো কিছু তুলতে গিয়ে কি আপনার বা আপনার পরিবারের কারোর মাজায় ব্যথা হচ্ছে, বা সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে আর সিঁড়ি ভেঙে একদম উপরে উঠলে মাজায় ব্যথা হয়, তবে এই ব্যথাকে একদমই ইগনোর করবেন না, কারণ এটা পরে আপনার মাজার গুরুতর সমস্যার কারণ হবে। আর যখন এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাবেন, তখন ডাক্তার আপনাকে স্পাইন এক্স-রে করাবে, আর এক্স-রে করার পর আপনাকে এমআরআইও করতে দিতে পারে, সাথে ক্যালসিয়াম, ভিটামিন D3 আর একটা এলএস বেল্ট প্রেসক্রাইব করবে। তারপর কি 1 মাস খাওয়ার পর যদি ব্যথা না কমে, তবে ছোটখাটো অপারেশন করার জন্য ডাক্তার বলতে পারেন। তো এত দূর যেন আপনাকে না যেতে হয়, বা আপনি যদি অলরেডি ডক্টর দেখিয়ে থাকেন, এমনকি ক্যালসিয়াম, ভিটামিন D3 60 খাচ্ছেন, তারপরও শরীরের কোনো অংশে ব্যথা রয়ে গেছে, তবে এই ভিডিওটা আপনাকে হেল্প করতে পারে। এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। প্রথমে কি করবেন কি করবেন না, আর শেষে কি খাবেন আর কি খাবেন না। প্রথমে কি করবেন আর কি করবেন না। আমাদের দেশের মধ্যবিত্ত ঘরের মা ঠাকুমাদের দীর্ঘক্ষণ ঝুঁকে রান্নাবান্না করা, ঘর মোছা, কাপড় কাচা বা ভারী বালতি তোলার মতো কাজ করতে হয়। ভুল ভঙ্গিতে বা ভুল পশ্চারে অনেকক্ষণ এসব করার ফলে মেরুদণ্ডের ওপর চাপ পড়ে, আর এটা প্রতিদিন করতে করতে একসময় স্পাইন নিজেকে ঠিক রাখতে পারে না। তাই এই কাজগুলো করার সময় স্পাইনের কথাটা মাথায় রাখতে হবে। যদি আপনি ঘর মোছেন, তবে এভাবে বসে ঘর মুছুন, এভাবে নয়। আর সব থেকে ভালো ক্লিন স্টিক ব্যবহার করা, তাতে তাড়াতাড়ি হয় আর খাটনিও কম হয়। যদি আপনি কাপড় কাচেন, তবে বসার জন্য একটা টুল ব্যবহার করুন, এভাবে কাপড় কাচবেন না। অনেকের বাড়িতে ঠাকুর ঘর দোতলার ছাদে হয়, আবার কেউ কেউ গোপাল বাড়িতে রাখেন, তো সেক্ষেত্রে দিনে 3 বার প্রসাদ দিতে হয়। তো মা ঠাম্মাকে এটুকুই বলবো, ভগবানকে দূরে রেখেছেন বলেই মাজায় ব্যথা হচ্ছে, কাছে নিয়ে আসুন। রোজ রোজ উপরে উঠে পুজো দেওয়ার থেকে নিজের কাছে ভগবানকে নিয়ে এসে সেবা দিন, এতে ভগবান রাগ করবেন না। আসলে আমাদের ভগবান মাটি দিয়েছিল, আর আমরা সেই মাটিতে বাড়ি বানিয়েছি, তারপর দোতলা বানিয়েছি, আর তাতে ওঠার জন্য সিঁড়ি বানিয়েছি। কিন্তু আমাদের শরীর যুগের সাথে তাল মেলাতে পারলেও কিন্তু সব কিছুর সাথে তাল মেলাতে পারেনি, যেটা যৌবনে বোঝা যায় না, বয়সকালে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তাই সিঁড়ি ব্যবহার খুব কম করুন, প্লেন সারফেসে যতটা পারেন থাকুন। আচ্ছা, আপনাকে যদি এখন বলি এই গাছটার রুট বা শেকড় কোথায়, আপনি নিশ্চয়ই বলবেন নিচে, এটা শেকড়। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনার শেকড় কোথায়, আপনি কি বলতে পারবেন? মানুষের শরীরের শেকড় হলো তার নাভি, আর এর গুরুত্ব আয়ুর্বেদে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ইভেন আয়ুর্বেদ ও যোগ শাস্ত্র অনুযায়ী নাভি হলো শরীরের শক্তির কেন্দ্র। আপনি হয়তো খেয়াল করবেন, বিশেষ করে শীতকালে অনেকের নাভিতে এরম ধরনের ছোট সুতোর মতো কিছু বেরিয়ে আসে। আসলে সারাদিন আপনি যে কাপড় পরছেন তার আঁশ এসে নাভিতে জমা হয়, আর যাদের শরীর ডাই থাকে তাদের এটা বেশি হয়। নাভি এমন একটা জায়গা যার সাথে 72,000 নারীর পয়েন্ট এসে শেষ হয়েছে। তো যাদের বাতের ব্যথা, হাঁটু ব্যথা, মাজায় ব্যথা আছে, তারা রাতে ঘুমোতে যাওয়ার আগে নাভিতে 1 ফোঁটা তিলের তেল দেবেন, আবার সকালে স্নান করার আগে 1 ফোঁটা তিলের তেল দেবেন। তবে এখানে বলে রাখি, নাভিতে তিলের তেল ছাড়াও সর্ষের তেল, কাঠবাদাম তেল, নারকেল তেল, নিমের তেল, এই তেলগুলোও দেওয়া যায়। এদের আলাদা আলাদা উপকার রয়েছে, সেগুলো স্কিনে আপনি দেখতে পাচ্ছেন। আর এটা নারী পুরুষ উভয়েই দিতে পারে, তবে তেল যেন অবশ্যই খাঁটি হয়। আর অবশ্যই রাতে তেল দেওয়ার পর সকালে সূর্যের আলোতে কিছুক্ষণ নাভিটা খোলা রাখুন। আর ঠিক এই কারণেই প্রাচীন ভারতে নারীদের জন্য শাড়ি প্রথা চালু হয়েছিল, মানে 5000 বছর আগে শাড়ির ব্যবহার হতো। আর সে সময় আয়ুর্বেদ ও যোগ শাস্ত্রে বলা হয়েছে, শাড়ি পরার প্রথাগত পদ্ধতিতে নাভি উন্মুক্ত রাখা হয়। শরীরে বায়ুর চলাচল ভারসাম্য বজায় রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই অবশ্যই প্রাইভেসি বজায় রেখে নিজের নাভির অংশে সূর্যের আলো লাগান, ঢিলে ঢালা পোশাক পরুন। সারাদিন কাজের জন্য বা বাড়িতেও অনেকেই ইলাস্টিক লাগানো প্যান্ট পরে থাকে, যার কারণে তাদের মাজায় ইলাস্টিক বা রাবারের দাগ বসে যায়। ইভেন অনেকেই রাতে ওই ইলাস্টিক প্যান্ট পরেই ঘুমিয়ে পড়ে, সেটাও কিন্তু মোটেও ভালো অভ্যাস নয়। কারণ যদি আপনি খেয়াল করেন, তবে দেখবেন আপনার কোমর বা মাজায় ইলাস্টিক বসা জায়গাতেই দাগ তো হয়েছেই, তবে দীর্ঘদিন একই অভ্যাসের জন্য মাজায় কালো দাগও হয়ে গেছে হয়তো। এর জন্য আপনার পেন এখনই হচ্ছে
এমন নয়, হয়তো এখন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এটাও পরে এই মাজা ব্যথার ক্ষেত্রে একটু হলেও ভূমিকা নেবে। ধরুন আমি এই গাছে গার্ডার দিয়ে চেপে রেখে দিলাম, আজকেই আমি এর কি হবে সেটা দেখতে বা বুঝতে পারবো না, কিন্তু 1 মাস পর যখন এই গার্ডারটা খুলবো তখন ওই জায়গায় একটা দাগ হয়ে যাবে বা গাছটা ওখান থেকেই শুকিয়ে যাবে। আর ঠিক সেই কারণেই আগেকার সময়ের মানুষেরা রাতে লুঙ্গি, ধুতি বা ল্যাঙ্গট ব্যবহার করত। কমেন্টে অবশ্যই জানাবেন এগুলো কি এখন আপনার বাড়িতে কেউ ব্যবহার করে। কিন্তু এখন এই মডার্ন দুনিয়ায় এই ধরনের প্যান্ট বা জাঙ্গিয়া এসেছে যেগুলোতে ইলাস্টিক বেশ ভালো মাত্রায় থাকে, আর এগুলোর ব্যবহারই এখন বেশি। তাই চেষ্টা করুন রাতে এগুলো না পরে দড়ি বাঁধা প্যান্ট বা ঢিলে ঢালা প্যান্ট পরতে, যাতে মাজায় কোনো রকম বাঁধন না থাকে, ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর এটা মেয়ে বা ছেলে দুজনের জন্যই খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপর আসি বালিশের কথায়। রাতে নিশ্চয়ই তুলোর বালিশ মাথায় দিয়ে শোন। এখন তুলোর বালিশে সমস্যাটা কি হয়, প্রথম তো এর শেপ ঠিক থাকে, কিন্তু সময়ের সাথে সাথে বালিশের শেপ চেঞ্জ হয়ে যায়। আর এই বালিশের কারণেই শুরু হয় ঘাড়ে ব্যথা, মাথা যন্ত্রণা আর পিঠে ব্যথা। কারণ বালিশ আমাদের মাথার পাশাপাশি নেক অর্থাৎ ঘাড়কেও সাপোর্ট দেয়, কিন্তু আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন আপনার মাথা তো সাপোর্ট পাচ্ছে, কিন্তু ঘাড় বা গলার নিচে ঠিকমতো সাপোর্ট পাচ্ছে না। আর আপনি যদি রাতে 6 থেকে 7 ঘন্টা একভাবে শোন তাহলে ঘুম থেকে উঠে ঘাড়ে আর মাথায় ভার ভার লাগবে, এমনকি ঘুমিয়েও মনে হবে ঘুমটা ভালো হয়নি। আসলে এখানে বালিশটা চেঞ্জ করার দরকার। এই বালিশটা দেখুন, এটা প্রেস করলে অটোমেটিক্যালি আমার হাতের চাপ অনুযায়ী বালিশটা শেপ নিচ্ছে, আর হাত তুলে নিলে আবার আগের মতো হয়ে যাচ্ছে। এর ফলে সবসময় আপনার মাথা আর ঘাড়ের শেপ অনুযায়ী এটা আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। এই বালিশটা আমি ব্যবহার করি, আর এটা আমার বাবার জন্য নেওয়া। এই দুটো বালিশে নিশ্চয়ই ডিফারেন্স দেখতে পাচ্ছেন। একটাতে ঘাড়ের শেপ করা রয়েছে, আরেকটাতে ঘাড়ের শেপ করা নেই। যেটাতে ঘাড়ের শেপ করা আছে সেটা মূলত যাদের মাথা যন্ত্রণা বা পিঠে ব্যথার সমস্যা আছে তাদের জন্য খুব ভালো, আর যেটাতে ঘাড়ের শেপ করা নেই সেটা আসলে তাদের জন্য যারা দুটো বালিশ ছাড়া ঘুমোতে পারেন না বা যাদের স্পন্ডালাইসিসের সমস্যা আছে। এগুলোর দাম সাধারণত 250 থেকে 350 টাকা। আমি যখন অনলাইন থেকে কিনেছিলাম তখন এই দাম দিয়েই কিনেছিলাম। আপনি যদি এখনো তুলোর বালিশ ব্যবহার করেন তবে সেটা চেঞ্জ করে এর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। কোনটা আপনার জন্য ভালো হবে বুঝতে না পারলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি আপনাকে লিংক শেয়ার করে দেব। এবার আসি গদি মানে বিছানার গদি নিয়ে। সকালে ঘুম থেকে উঠে যদি পিঠে বা মাজায় ব্যথা হয় তবে অবশ্যই ম্যাট্রেসে ঘুমাবেন না। অনেকের বাড়িতেই এখন ম্যাট্রেস আছে, আপনি খেয়াল করলে দেখবেন যে জায়গায় আপনি প্রতিদিন ঘুমান সেই জায়গাটা একটু দেবে গেছে। এই কারণেই ঘুম থেকে ওঠার পর মাজা বা পিঠে ব্যথা হয়, কারণ আপনার স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকছে না। তাই ম্যাট্রেসের বদলে নারকেল ছোবড়া দিয়ে তৈরি গদি বানিয়ে নিন। রাস্তায় দেখবেন যারা এই কাজ করেন তাদের দিয়ে একটা নারকেল ছোবড়ার গদি বানান, তাতে আপনি নিজেই ফিল করবেন আপনার মাজা ব্যথা অনেকটা কমে যাবে। আগেকার সময়ের মানুষরা মাটিতে শুতো বা শক্ত চাটাইয়ের উপর শুতো, যার কারণে তাদের স্পাইন বৃদ্ধ বয়সেও অনেক ভালো থাকতো, কিন্তু আজ আর সেটা সম্ভব নয়। যেটা সম্ভব সেটাই আমি বললাম। এবার যাদের মাজায় বা পিঠে ব্যথা আছে বা যারা অলরেডি মাজায় বেল্ট পরে থাকেন বা ক্যালসিয়াম ভিটামিন 60K ওষুধ খান, তারা এই দুটো এক্সারসাইজ অবশ্যই করবেন। প্রথম, নি টু চেস্ট স্ট্রেচ। এটি মেরুদণ্ডের নিচের দিকে চাপ কমায়। এটা করার পদ্ধতি সোজা হয়ে শুয়ে এক পা সোজা রাখুন এবং অন্য পা হাঁটু থেকে ভাঁজ করে 2 হাত দিয়ে বুকের কাছে টেনে ধরুন। 15 থেকে 20 সেকেন্ড ধরে রেখে অন্য পায়ে করুন। আর দ্বিতীয়, ব্রিজিং। এটি কোমরের চারপাশের পেশি শক্ত করে, মেরুদণ্ডকে সাপোর্ট দেয়। এটা করার পদ্ধতি সোজা হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন। এবার ধীরে ধীরে কোমর মেঝের ওপর থেকে যতটা সম্ভব ওপরে তুলুন। 5 সেকেন্ড ধরে রেখে নিচে নামিয়ে আনুন। এটি 10 বার করুন। এবার যাদের এখনো মাজা বা পিঠে কোনো রকম পেন নেই কিন্তু শরীর শক্ত লাগে, ফ্লেক্সিবল নয়, কোনো কাজ করতে গেলে শরীর আড়ষ্ট হয়ে যায়, তারা খালি হাতে যে কোনো ম্যাট বা মাদুরের ওপর বা 17 ইঞ্চির যে কোনো কিছুর ওপর সকাল বিকাল যে কোনো সময় এই 20টা খালি হাতের ব্যায়াম করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিভাবে করতে হবে সেটা বাংলায় খুব ভালো করে লেখা রয়েছে। ইভেন এই ব্যায়ামগুলোর ভিডিও আমার এই চ্যানেলে আছে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেটা দেখে আপনি যখন ইচ্ছা এই ব্যায়ামগুলো করবেন, শরীর খুব ভালো থাকবে। এখন অনেকের মনে হতে পারে আমি কে এত ব্যায়াম নিয়ে কথা বলার, তো শুধু তাদের জন্য আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। এবার দ্বিতীয় অংশ, কি খাবেন আর কি খাবেন না। সবকিছু খাবেন, শুধু বাইরে যেটা যেটা খান সেটা বাড়িতে বানিয়ে খান, ব্যাস তাহলেই হবে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর নিজের ব্যক্তিগত কোনো কোশ্চেন শেয়ার করতে চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারেন। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট।
স্টে হেলদি।